প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? করোনা কালটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই না? খুব কঠিন হয়ে যাচ্ছে কলেজ প্রাঙ্গণ ছাড়া থাকতে। তোমাদের সাথে সামনাসামনি দেখা হয় না অনেক দিন। তবুও আমরা আশা করছি যে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো, নিজের এবং পরিবারের দিকে খেয়াল করছো, এবং করোনা কালটি যাতে আমরা সবাই মিলে সুস্থভাবে পার করতে পারি সেই চেষ্টা করছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দমোহন কলেজের দর্শন বিভাগের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আজ আমরা স্নাতক সম্মান তৃতীয় বর্ষের শিক্ষা দর্শন এই কোর্সটি নিয়ে আলোচনা করব। উপস্থাপনায় আছি আমি নওরিন সামান্তা সৌমি, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। তাহলে চলো আজ দেখা যাক কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা শিক্ষা দর্শনে যে বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে নানান সময় আলোচনা করেছি। আমরা শিক্ষা দর্শনের যে বিভিন্ন মতবাদগুলো আছে, মতধারাগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। যেমন বাস্তববাদ নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা প্রয়োগবাদ নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা আজ যেটা আলোচনা করব সেটি হচ্ছে ভাববাদী শিক্ষা দর্শন। এবং ভাববাদী শিক্ষা দর্শন আলোচনা করতে গিয়ে আমরা ভাববাদী শিক্ষা দর্শনের শিক্ষার লক্ষ্য কেমন হবে, তারপরে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হবে, পাঠক্রম কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এবং তারপরে আমরা আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, যার কথা আমরা সবসময় স্মরণ রাখি, সেই কালোত্তীর্ণ মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা ভাবনা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ রয়েছে। তিনি অনেক প্রবন্ধ রচনা করেছেন এবং তিনি যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, তার ব্রাহ্ম বিদ্যালয়, বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু তার যে শিক্ষা সম্পর্কিত যে ভাবনাগুলো রয়েছে সেগুলোর প্রকাশ ঘটিয়েছেন। সেগুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন, সেগুলো প্রায়োগিক দিকগুলো তিনি প্রয়োগ করেও দেখিয়েছেন। তাহলে চলো আজ আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে চলে যাই। ভাববাদী শিক্ষা দর্শন। ভাববাদের সাথে বাস্তববাদের তো একটা বড় পার্থক্য আছেই। ভাববাদী যে শিক্ষা দর্শন আছে সেখানে কিন্তু মানুষের মনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে শিক্ষার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে পরম সত্তার সাথে মানুষের যে অন্তর রয়েছে তার একটা সংযোগ ঘটানো হচ্ছে শিক্ষার কাজ। অর্থাৎ পরম সত্তার সাথে নিজেকে একাত্ম করে ফেলাটা শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করা হয়। এছাড়াও ব্যক্তিত্বের বিকাশ ঘটে, এরকম বিষয়গুলোকে শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় ভাববাদে। অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ বলতে আমরা কি বুঝি? একটা মানুষের ভিতরে যে সহজাত গুণাবলীগুলো রয়েছে, যে সহজাত যে সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলোর বিকাশের মাধ্যমে কিন্তু একটা মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এখন সহজাত সম্ভাবনা কোনগুলো? ধরা যাক তুমি খুব ভালো ছবি আঁকতে পারো, তোমার আরেকটা বন্ধু রয়েছে, সে হয়তো ভালো ছবি আঁকতে পারে না, কিন্তু সে খুব চমৎকার ভাবে হয়তো কোনো উপস্থাপনা করতে পারে। কিংবা তোমার আরেকজন বন্ধু আছে, সে হয়তো উপস্থাপনা নয়, সে হয়তো খুব চমৎকার করে লিখতে পারে, আরেকজন হয়তো ভালো খেলতে পারে। তো এই যে এক একটা মানুষ, আমরা যদি বলি এক একজন শিক্ষার্থী, এই প্রত্যেকটা শিক্ষার্থীর ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক রকমের সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলো যদি বিকশিত না হয় তাহলে কি দাঁড়াবে? যে ছেলেটি খুব ভালো ছবি আঁকতে পারতো, তাকে যদি আমরা সেই সঠিক পরিবেশটি না দিই তাহলে কিন্তু তার এই সম্ভাবনাটি বিকশিত হবে না, অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি যে খুব ভালো হয়তো ফুটবল খেলতে পারে, তাকে আমি সেই সুযোগটি দিলাম না, তাহলে তার এই সম্ভাবনাটার বিকাশ কিন্তু ঘটবে না। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হিসাবে ভাববাদ কিন্তু যে শুধু ব্যক্তিত্বের বিকাশের কথা বলছে ব্যাপারটা তা না, তারা কিন্তু বলছে যে মানুষের যে গুণটি রয়েছে, ভিতরের যে সহজাত প্রবৃত্তিটি রয়েছে, গুণগুলো রয়েছে, এইগুলোকে বিকাশ করাটা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এছাড়া আত্ম উপলব্ধি সৃষ্টি করে মানুষের মনকে উন্নত করাটাকেও শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ভাববাদ। আত্ম উপলব্ধিটা কি কাজ করে? ওই যে আত্ম উপলব্ধির মাধ্যমে কিন্তু মানুষ নিজেকে বুঝতে পারে। আমার যদি আত্ম উপলব্ধি না থাকে তাহলে আমার ভিতরে যে গুণ রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, তার কোনোটি কিন্তু বিকাশ করা সম্ভব না। অর্থাৎ একটার সাথে আরেকটা বিষয় কিন্তু সম্পর্কিত। ভাববাদ বলছে যে পরম সত্তার সাথে মানুষকে যখন নিজেকে সম্পৃক্ত করবে, এই সম্পৃক্ত করার কাজটি কিন্তু কোনোভাবে আত্ম উপলব্ধি ছাড়া সম্ভব হবে না।
এছাড়াও তোমরা দেখো স্লাইডে বলা আছে যে মানুষের নৈতিকতা, সৃজনশীলতা, একটা মানুষের ভিতরে যে নান্দনিক ভাবনার জগৎটা রয়েছে সেগুলোকে বিকাশ করাটাকে কিন্তু শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করছে ভাববাদ। তো এই যে বিষয়গুলো রয়েছে, যে একটা মানুষের ব্যক্তিত্বের বিকাশ, একটা মানুষের সহজাত যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলোর বিকাশ, কিংবা একটা মানুষের ভিতরে যে আত্ম উপলব্ধি তৈরি করা, এগুলোকে শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে। আবার বলছে যে সংস্কৃতির সংরক্ষণ, উন্নয়ন এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তর করাটাও হচ্ছে শিক্ষার লক্ষ্য। আমরা জানি একটা সময় মানুষ দলবদ্ধভাবে বসবাস করতো না, বনে জঙ্গলে থাকতো, কিংবা দেখা যেত সে সময় তারা শিকার করে জীবন ধারণ করতো। তারপরে আস্তে আস্তে মানুষ গোষ্ঠীবদ্ধ জীবনযাপন শুরু করলো, মানুষ কৃষি কাজ শুরু করলো, মানুষের ভিতরে সম্পত্তির ভাবনাগুলো তৈরি হলো, তারপরে মানুষের ভিতরে যে সৃজনশীলতা সেগুলোর বিকাশ সৃষ্টি হলো, বিকাশ ঘটতে লাগলো। ফলে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু একটা প্রজন্মে তৈরি হয়নি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে স্থানান্তরিত হচ্ছে। এই যে স্থানান্তরিত হওয়াটা, স্থানান্তরিত হওয়াটা তো এমনি এমনি হয়ে যাবে না, এটাও কিন্তু শিক্ষার লক্ষ্য। এক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে কিন্তু এই যে শিক্ষার বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে তাকে ধারণা দিচ্ছে, তাকে বুঝিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে। তখনই কিন্তু এক প্রজন্ম থেকে এই যে একটা সংস্কৃতির যে বিশ্বাস, ধারণা, রীতিনীতিগুলো রয়েছে সেগুলো পরবর্তী প্রজন্মের কাছে যাচ্ছে। আমরা জানি আমাদের এই সমাজে যে জিনিসটা প্রচলিত রয়েছে, আরেকটা সমাজে হয়তো কোনো ইউরোপিয়ান কালচারে হয়তো আমরা দেখবো যে সেই জিনিসটা সেভাবে নেই, অন্যভাবে আছে। ফলে তারা যখন তাদের সংস্কৃতিকে তাদের পরবর্তী প্রজন্মর কাছে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের শিক্ষার লক্ষ্যটা কিন্তু সেভাবে নির্ধারিত হচ্ছে। ঠিক তেমনি আমরাও আমাদের যে ধারণা আছে, বিশ্বাস আছে, সংস্কার আছে, এগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই কাজটা কিন্তু শিক্ষার লক্ষ্য হিসেবে মনে করছে ভাববাদ। পাঠক্রম, পাঠক্রমের মধ্যে কি থাকে, যে একটা শিক্ষার্থী বা একজন শিক্ষার্থী কোন কোন বিষয়গুলোকে আসলে শিখবে। তো এই যে যেহেতু তারা মানুষের মননশীলতাকে খুব গুরুত্ব দেয় ভাববাদ, প্রয়োগবাদ যে জিনিসগুলো বলছে ভাববাদ কিন্তু সেভাবে শিক্ষার বিষয়গুলোকে ধরছে না। ভাববাদ কিন্তু বলছে যে নৈতিক শিক্ষা মানুষকে দিতে হবে, তার ভিতরে ধর্মতত্ত্ব সম্পর্কেও শিক্ষা দিতে হবে, মানুষকে ভাষা, সাহিত্য, ইতিহাস, চারুকলা ইত্যাদির যে বিভিন্ন রকম মানবিক বিষয়গুলো রয়েছে যা একটা মানুষের ভিতরে থাকা প্রয়োজন, মানুষের মননশীলতাকে গঠন করার জন্য প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলোকে পাঠক্রমের ভিতরে থাকতে হবে। শুধু এগুলো থাকলে হবে না, মননশীলতা, সৃজনশীলতা, ইতিহাস যেমন জানতে হবে মানুষকে, ঠিক তেমনি মানুষের আবার সুস্বাস্থ্য থাকতে হবে। কারণ আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। একটা মানুষের যদি শরীর ভালো না থাকে, সে যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তার ভিতরে যে প্রতিভাগুলো আছে সেগুলো বিকশিত করার জন্য তার ভিতরে যে স্পিরিটটা থাকার কথা, তার ভিতরে যে উদ্যমটা থাকার কথা, সে উদ্যমটা কিন্তু থাকবে না। অর্থাৎ মানুষের মননশীলতা বিকাশের সাথে মানুষের সুস্বাস্থ্যকে রক্ষা করাটাও প্রয়োজন। ঠিক সেই পাশাপাশি মানুষের ভিতরে যে নৈতিক ভাবনাগুলো রয়েছে সেগুলোর বিকাশটিও কিন্তু প্রয়োজন। ফলে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু ভাববাদ বলছে যে তাদের পাঠ্যক্রমের ভিতরে এই বিষয়গুলো থাকতে হবে। শিক্ষাদান পদ্ধতি এবং শৃঙ্খলা, ভাববাদ যে ভাববাদী যে শিক্ষা দর্শন আছে সেখানে কিন্তু শৃঙ্খলাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আমরা যেরকম প্রকৃতিবাদের মধ্যে দেখেছি, রুশো বলছে যে মানুষকে একেবারে ছেড়ে দাও, শিশুদেরকে ছেড়ে দাও, অর্থাৎ সমাজ হচ্ছে একটা শৃঙ্খলের মতো, শিশুদের পায়ে বা মানুষের পায়ে শৃঙ্খলে মানুষকে বেঁধে ফেলে, ফলে মানুষ সঠিকভাবে বিকশিত হতে পারে না। প্রকৃতির মাঝে মানুষ যদি একেবারে ছাড়া থাকে তাহলেই মানুষ সম্পূর্ণভাবে নিজেকে বিকশিত করতে পারে। ভাববাদী শিক্ষা দর্শন আবার সেটা মনে করে না। ভাববাদী শিক্ষা দর্শন মানুষকে বলছে স্বাধীনতা দিতে হবে, কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা না। আবার শিক্ষার্থীদের অন্তরে শৃঙ্খলার কথাও কিন্তু তারা বলছেন, যে মানুষের ভিতরে যদি শৃঙ্খলা বোধটা তৈরি না হয়, বাইরে থেকে তাকে শৃঙ্খলার ভিতরে রাখা কঠিন। অর্থাৎ একটা মানুষের অন্তরের শৃঙ্খলাকে কিন্তু ভাববাদ খুব গুরুত্ব দিচ্ছে। আমরা জানি মানুষের মননশীলতাকে ভাববাদ যেমন গুরুত্ব দেয়, ফলে অন্তরের শৃঙ্খলাটাকে মানুষ গুরুত্ব দিচ্ছে ভাববাদ। ঠিক তেমনি নৈতিক এবং ধর্মীয় অনুশাসন যেগুলো আছে সমাজে, আমরা জানি এক একটা সমাজে এক এক ধরনের নিয়ম নীতি, রীতিনীতি প্রচলিত আছে। নৈতিক বিশ্বাসগুলোর ভিতরেও কিছু তফাৎ আমরা দেখতে পাই একটা সমাজের সাথে আরেকটা সমাজের। ঠিক তেমনি শৃঙ্খলার সাথে সাথে
এই যে বিশ্বাসগুলো রয়েছে, সেই নৈতিক যে ধারণাগুলো রয়েছে, এইগুলো যাতে মানুষ মেনে চলে, ফলে এই জিনিসটাও শৃঙ্খলার ভিতরে তারা ভাববাদ আলোচনায় এনেছে। তাছাড়া শিক্ষা দান পদ্ধতি, আমি একজন শিক্ষক যদি হন, তিনি শিক্ষা প্রদান করার পদ্ধতির ক্ষেত্রে তারা ভাববাদ যেটা মনে করছে সেটা হচ্ছে আদর্শ কেন্দ্রিক হতে হবে। অর্থাৎ নির্দিষ্ট একটা আদর্শ থাকবে, সেই আদর্শের আলোকে যুগে যুগে মানুষকে শিক্ষিত করতে হবে। সেক্ষেত্রে শিক্ষক কি করবে, শিক্ষার্থীদের জন্য নানান রকমের সুযোগ সৃষ্টি করে দেবে যাতে তারা শিখতে পারে। ঠিক তেমনি শিক্ষককে আবার যেহেতু আদর্শ কেন্দ্রিক, শিক্ষককে হতে হবে দক্ষ এবং যোগ্য। আমরা অনেক ধরনের মতধারা সম্পর্কে জেনেছি, যেমন বাস্তববাদ বা কিংবা প্রয়োগবাদী। আমরা দেখেছি প্রয়োগবাদী শিক্ষা দর্শনের শিক্ষককে একজন গাইড হিসাবে দেখা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু গাইড হিসেবে দেখা হচ্ছে না। একজন শিক্ষক, তিনি গুরু, তিনি একজন আদর্শবান মানুষ হবেন, তিনি দক্ষ মানুষ হবেন, এবং তাকে দেখে শিক্ষার্থীরা ইন্সপায়ার হবে। তাকে দেখে ছেলে মেয়েরা নিজেদের ভিতরে তার শিক্ষকের সেই গুণাবলীগুলোকে তার নিজের ভিতরে তারা দেখতে চাইবে। ফলে আদর্শ কেন্দ্রিক এই শিক্ষার কথাটা কিন্তু আমাদের ভাববাদী শিক্ষা দর্শন বলছে। সেটির সাথে সাথে কিন্তু শিশুদেরকে আত্মসক্রিয়তার সুযোগ দিতে হবে, অর্থাৎ শিশুদের নিজেদেরকে সক্রিয়ভাবে কাজ করার ব্যাপারে সুযোগ তৈরি করে দিতে হবে। তাহলেই কিন্তু শিশুরা নিজেরা যখন কাজ করার সুযোগ পাবে, তখনই তার প্রতিভাগুলো বিকশিত হওয়ার সুযোগ পাবে, সে নিজেকে উপলব্ধি করতে পারবে। কিন্তু সবকিছুর উপরে আদর্শ কেন্দ্রিক শিক্ষা থাকবে, এবং শিশুদেরকে আত্মসক্রিয়তার সুযোগ দিলেও এই সুযোগগুলো সৃষ্টি করে দেওয়ার কাজটা কিন্তু শিক্ষকের হবে। শুধু তাই না, শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্কটিও খুব ভালো হতে হবে, এবং শিক্ষককে দক্ষ এবং যোগ্য হতে হবে। যদি দক্ষ এবং যোগ্য না হন, এবং ফলে তাকে দেখে যদি শিক্ষার্থীরা অনুপ্রাণিত না হয়, তাহলে সেই শিক্ষা সঠিকভাবে কাজে লাগবে না। এবার আমরা তাহলে ভাববাদী শিক্ষা দর্শনের পাঠ্যক্রম সম্পর্কে জেনেছি। আমরা ভাববাদী শিক্ষা দর্শনের শিক্ষার লক্ষ্যগুলো কি, যে পরম সত্তার সাথে মানুষের যে একটা অন্তরাত্মা আছে তার একটা সংযোগ ঘটানো, এটাই হচ্ছে ভাববাদী শিক্ষা দর্শনের লক্ষ্য। মানুষের বিকাশ ঘটানো, এটা শিক্ষা দর্শনের লক্ষ্য। এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা সম্পর্কিত ভাবনা আছে সেটি নিয়ে আলোচনা করি। এখানে একটা স্লাইডে দেখো বলা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী আছে যে সুশিক্ষার লক্ষণ এই যে তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে। অর্থাৎ মানুষকে মুক্তি দান করাটা কিন্তু শিক্ষার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবং সুশিক্ষা যে একটা মানুষ পাচ্ছে সেটি বোঝা যাওয়ার একটা বিষয় হচ্ছে যে তার ভিতরে তার অন্তরাত্মা এভাবে বিকশিত হবে যে সে নিজেকে মুক্ত ভাবতে পারবে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাংলা সাহিত্যের জগতে। শুধু সাহিত্য যদি বলি আমরা তাহলে হবে না, মানুষের ভাবনার জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় প্রভাব রয়েছে। তিনি যে সমস্ত রচনাগুলো লিখেছেন সেখানে কিন্তু সমাজ ব্যবস্থাকে যেমন তিনি তুলে এনেছেন, সমাজ ব্যবস্থার ত্রুটিগুলোকে তুলে এনেছেন। তার শিক্ষা সম্পর্কিত অনেকগুলো প্রবন্ধ রয়েছে, সেখানে শিক্ষা সম্পর্কিত তার ভাবনাগুলো সম্পর্কে আমরা জানতে পারি। যেখানে তিনি স্কুলগুলোকে তুলনা করেছেন হচ্ছে কারখানার মতো করে, যে কারখানায় যখন একটা ঘন্টা পড়ে তখন কারখানার শ্রমিকরা যেমন কারখানার ভিতরে ঢুকে যায় এবং নির্দিষ্ট সময়ে দেখা যায় একটা নির্দিষ্ট প্রোডাক্টটি তৈরি হয়ে হয়ে বারবার বের হচ্ছে, ঠিক তেমনি আমাদের স্কুলগুলোর অবস্থাও এমন, যেখানে ছেলেমেয়েরা ঢুকছে একটা নির্দিষ্ট সময়ের পর এবং তারা দেখা যাচ্ছে যে একই রকমের ভাবনাগুলোকে ধারণ করে বের করার তাদেরকে চেষ্টা চলছে, কিন্তু তাদের ভিতরে যে অমিত সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলো যে বিকশিত হবে, সেই বিকশিত হবার সুযোগটা আবার ঠিকভাবে পাচ্ছে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রচনা রয়েছে। তিনি কাব্যগ্রন্থ লিখেছিলেন 52টি, উপন্যাস রচনা করেছিলেন 13টি, তার নাটক রয়েছে 38টি, ছোট গল্পগুলো রয়েছে 95টি, তিনি গান রচনা করেছেন 1915টি, এবং তার রচিত প্রবন্ধ রয়েছে 36টি। এই যে তার অসংখ্য রচনা, সেই সবগুলোর ভিতরে কিন্তু মানুষের মননশীলতা, মানুষের অন্তরাত্মা, নৈতিকতা, এই সমস্ত ভাবনাগুলো কিন্তু বিভিন্ন ভাবে এসেছে। কখনো গানের কথায় এসেছে, কখনো কবিতার ভাষায় এসেছে, কখনো নাটকে, উপন্যাসে, ছোট গল্পে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এসেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অত্যন্ত ধনী একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, জমিদার পরিবারে। তিনি 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন তার বাবা মায়ের 14তম সন্তান। তিনি ছোটবেলায় গৃহশিক্ষকের কাছে পড়েছিলেন।
খুব কঠিন জীবনযাপন করেছেন তিনি। পরবর্তীতে বিলেতে তাকে পাঠানো হয়েছিল পড়াশোনার জন্য, তিনি ওখানে পড়াশোনাটি কমপ্লিট করেননি, চলে এসেছিলেন। 1891 সালে নদিয়া, রাজশাহী, পাবনা, উড়িষ্যার জমিদারি তদারকির ভার তার উপর দেয়া হয়। তিনি বিয়ে করেন ভবতারিণী দেবীকে। 1901 সালে তিনি বোলপুরে ব্রহ্ম বিদ্যালয় প্রথমে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1921 সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। তারপরে 1913 সালে তিনি যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন তার ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1915 সালে তাকে নাইটহুড উপাধি দেওয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ডক্টরেট ডিগ্রি পান হচ্ছে 1936 সালে। পরবর্তীতে 1941 সালে এই মহান চিন্তাবিদের মৃত্যু ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেন, কিন্তু তিনি তার ভাবনাগুলোকে তার রচনাগুলোর মধ্যে রেখে গিয়েছেন। আমরা আজও যখন তার রচনাগুলো পড়ি, তার শিক্ষা সম্পর্কে ভাবনাগুলো, তার জীবন দর্শন সম্পর্কে ভাবনাগুলো, সমাজ সম্পর্কে ভাবনাগুলো আমরা দেখি, সেগুলো অত্যন্ত স্পষ্ট। এখন তাহলে তার রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা ভাবনা রয়েছে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার ভিতরে দেখা যায় সেখানে প্রকৃতিবাদ এবং ভাববাদ দুটোর একটা সংমিশ্রণ কিন্তু আমরা পাই। তিনি যেমন প্রকৃতির সাথে শিশুকে সম্পৃক্ত হওয়ার কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে একটা শিশুর ভিতরে যাতে আত্ম উপলব্ধি তৈরি হয়, শিশু যেন নিজের সাথে পরম সত্তার একটি সম্পর্ক স্থাপন করতে পারে, এই বিষয়গুলোকেও কিন্তু তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। তিনি কিন্তু আদর্শ কেন্দ্রিক ভাবনা ভেবেছেন। তিনি বলেছেন যে শিক্ষককে আদর্শবান হতে হবে এবং তার আদর্শটা এমন হতে হবে, দক্ষতাও এমন হতে হবে যে শিক্ষার্থীরা যখন শিক্ষকের কাছে আসবেন তাকে দেখে অনুপ্রাণিত হবে তারা। এবং তিনি বলেছেন মননশীলতার বিকাশ ঘটানো কিন্তু শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কাজ। মানুষের ভিতরের নৈতিকতা বোধকে জাগ্রত করা, মানুষের ভিতরে সৃজনশীলতাকে জাগ্রত করা। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তিনি বলতেন যে বিদেশি যে ভাষাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ধরেন বড় বড় জাহাজের মতো। বড় জাহাজ যখন সৈকতে এসে ভিড়ে তখন সেটি সরাসরি এসে ভিড়তে পারে না। তো এই ইংরেজি মাধ্যমে বা অন্য মাধ্যম ভাষার যে শিক্ষাটা সেটি বড় জাহাজের মতো, যেগুলো আমাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্ঞান বিজ্ঞানকে আমাদের কাছাকাছি নিয়ে আসতে পারে সেই বড় জাহাজে করে। কিন্তু যখন সেটি সৈকতে নিয়ে আসতে হবে তখন আবার ছোট ছোট নৌকাগুলোকে লাগবে, ছোট ছোট জাহাজগুলোকে লাগবে, যেগুলোর মাধ্যমে সেই মালগুলোকে বা সেই জ্ঞানগুলোকে সৈকতের কাছে নিয়ে আসা যাবে। আর সেই ছোট ছোট যে নৌকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাতৃভাষা। অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে বড় জাহাজ থেকে আমাদের নিজের ভিতরে আমরা সেই পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে আমরা যে অন্য মাধ্যমের ভাষার মাধ্যমে নিজেদের কাছে নিয়ে আসতে পারি, কিন্তু অন্তরের ভিতরে স্থান দিতে গেলে আমাদেরকে পরিপূর্ণভাবে সেগুলোকে উপলব্ধি করতে গেলে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটা আসলে হতে হবে। শিক্ষকের ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন শিক্ষক হচ্ছে আদর্শবান হতে হবে, যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে এবং তিনি বলছেন যে যেই প্রদীপ নিজে জ্বলে না সেই প্রদীপ কিন্তু অন্য কোনো প্রদীপকে আলো দিয়ে জ্বালাতে পারে না। অন্য প্রদীপকে আলো দিতে গেলে তার নিজেকেও কিন্তু সবসময় জ্বলতে হয়। তার আলো যদি নিভে যায় তাহলে সে অন্যকে আলো দিতে পারে না। ফলে শিক্ষকদের সবসময় চর্চার মধ্যে থাকতে হবে, তাকে জ্ঞানের অনুশীলন করতে হবে, জ্ঞানের জগতে সবসময় বিচরণ করার চেষ্টা থাকতে হবে। যদি তার ভিতরে সেই চেষ্টাগুলো না থাকে তাহলে সে অন্যকে আলোকিত করতে পারবে না। পাঠক্রম। শিক্ষা দর্শনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে শিক্ষার ক্ষেত্রে পাঠক্রমগুলো এমনভাবে সাজাতে হবে যাতে একজন শিক্ষার্থী ভাষা, সাহিত্য, দর্শন, সঙ্গীত, নৃত্যকলা, বিজ্ঞান, শিল্পকলা, পল্লী উন্নয়নমূলক বিষয়, এই সমস্ত বিষয়গুলোকে একজন শিক্ষার্থী শিখতে পারে। অর্থাৎ একটা মানুষের মননশীলতাকে জাগ্রত করার জন্য, একটা মানুষের ভিতরে যে সৃজনশীলতা আছে এই বিষয়গুলোকে জাগ্রত করার ক্ষেত্রে যেই বিষয়গুলোকে মানুষের জানা প্রয়োজন সেগুলো পাঠ্যক্রমের ভিতরে থাকতে হবে। আর তিনটি বিষয়কে তিনি খুব গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে স্বাধীনতা। প্রকৃতিবাদী, একটু আগেই বলেছিলাম যে তার যে ভাবনাগুলো আছে সেখানে আমরা প্রকৃতিবাদের সাথে ভাববাদের একটা সংমিশ্রণ পাই। প্রকৃতিবাদের মতো তিনি কিন্তু স্বাধীনভাবে শিক্ষা দেওয়াকে খুব গুরুত্ব দিয়েছেন। শিশুদেরকে তিনি স্বাধীনতার মাধ্যমে শিক্ষা দিতে চেয়েছেন। আবার সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশের কথাও তিনি বলেছেন। আবার প্রকৃতির সাথে সক্রিয় সংযোগ তৈরি করার কথা বলেছেন।
তিনি বলতেন যে শিশুদেরকে ছেড়ে দিতে হবে, শিশুদেরকে মাটির সাথে তাদের সংমিশ্রণ ঘটাতে হবে। তিনি দেখা গেছে যে তিনি তার যে বিদ্যালয় আজ ছিল সেখানে ছেলে মেয়েদেরকে শেখানোর ক্ষেত্রে তাদেরকে দিয়ে নিজেদেরকে দিয়ে গাছ লাগাতেন। তার ছেলেমেয়েরা সেখানে গাছ লাগাতো, শিক্ষার্থীরা সেই গাছগুলো লাগানোর মধ্য দিয়ে তারা বুঝতে পারতো যে কিভাবে একটা গাছ তৈরি হচ্ছে, বড় হচ্ছে, ফল হচ্ছে, ফুল হচ্ছে। বলে এই যে হাতে কলমে শিক্ষাটা, প্রকৃতির সাথে একাত্ম হয়ে শিক্ষাটা, এটাকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন। যেমন তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটাকে গুরুত্ব দিয়েছিলেন, ঠিক তেমনি তিনি এজন্য স্বাধীনতার বিষয়টাকে পাঠক্রমে রাখার কথা বলেছেন। যে পাঠক্রমগুলো এমনভাবে তৈরি হতে হবে যেন শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশ ঘটে, তারা শিক্ষার্থী যেন স্বাধীনভাবে শিখতে পারে এবং প্রকৃতির সাথে শিক্ষার্থী যেন একটা সংমিশ্রণ তৈরি হয়, এই সংযোগটি তৈরি করার ক্ষেত্রে পাঠক্রমগুলোকে কাজে লাগাতে বলেছেন তিনি। তো এটি ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা ভাববাদী শিক্ষা দর্শনের লক্ষ্য জানলাম যে পরম সত্তার সাথে অন্তরাত্মা সম্পৃক্ত করা, মানুষের মননশীলতাকে জাগ্রত করা, এটাই হচ্ছে গিয়ে ভাববাদী শিক্ষা দর্শনের লক্ষ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে জানতে গিয়ে আমরা দেখেছি যে প্রকৃতিবাদের সাথে ভাববাদের একটা সংমিশ্রণ আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায়। এবং তিনি শিশুকে যেমন স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন, তেমনি তাকে শিক্ষককে আদর্শবান হওয়ার কথা বলেছেন এবং শিক্ষকের সম্পূর্ণ তদারকির মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর বিকাশ ঘটানোর কথা বলেছেন। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের সবাইকে ধন্যবাদ লেকচার শোনার জন্য। আমার ইমেল আইডি দেওয়া আছে nss30bcs@gmail.com। তোমাদের শিক্ষা দর্শন বিষয় যে কোনো রকম সমস্যা তোমরা আমাকে এই ইমেল আইডিতে ইমেল করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।